আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, কার্যকর্তা সম্মেলনে অংশ নিতে করিমগঞ্জ আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তার সফরসূচি চূড়ান্ত হয়েছে। আগামী শুক্রবার জেলা গ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত সম্মেলনে অংশ নেবেন তিনি। এক সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনে সুব্রত বলেছেন, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রাজ্যের মধ্যে সবচেয়ে কঠিন ছিল এই করিমগঞ্জ আসনটি। মুখ্যমন্ত্রীর নিরলস প্রচেষ্টায় এই আসনটিতে জয়ী হয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী এ নিয়ে সময়ে সময়ে করিমগঞ্জ বিজেপির কর্মীদের প্রশংসাও করেছেন। এবার করিমগঞ্জবাসীকে ধন্যবাদ জানাতেই আগামী শুক্রবার একদিনের সফরে এখানে আসছেন তিনি। মুখ্যমন্ত্রীর এই সফর দলীয় কার্যসূচির অঙ্গ। ওই দিন জেলা গ্রন্থাগার ভবনে আয়োজিত কার্যকর্তা সম্মেলনেও অংশ নেবেন মুখ্যমন্ত্রী। জেলার সবকটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পদাধিকারীদের নিয়ে আয়োজন করা হবে সভাটি। সভা শেষে অতিরিক্ত আবর্ত ভবনে মধ্যাহ্নভোজন সেরে শিলচরের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী, জানিয়েছেন সুব্রত। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে জয় পাওয়া খুব কঠিন ছিল, কিন্তু 2 লক্ষাধিক মুসলিম ভোট থাকা এই করিমগঞ্জ লোকসভা আসন থেকে বিজেপি প্রার্থীর জয়ের পথ প্রশস্ত করতে সক্ষম হয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আসনটি দখলে আসায় সময়ে সময়ে করিমগঞ্জ বিজেপির কর্মকর্তাদের প্রশংসাও করেছেন তিনি। আর এবার নিজে করিমগঞ্জবাসীকে ধন্যবাদ জানাতেই একদিনের সফরে জেলায় আসছেন মুখ্যমন্ত্রী। অপরদিকে বিধানসভা নির্বাচনের আর মাত্র 1.5 বছর বাকি। তার আগে 2026 সালের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য হিসেবে নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বনাম কংগ্রেস নেতা গৌরব গগৈর বাকযুদ্ধ রাজ্য রাজনীতি উত্তপ্ত করে তুলেছে। 2 নেতার বাকযুদ্ধ সম্পত্তি থেকে বিধানসভা কেন্দ্র পর্যন্ত ছড়িয়ে পড়েছে। দল চাইলে জালুকবাড়িতেও তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি বলে এদিন দাবি করেছেন গৌরব গগৈ। জোরহাটের কংগ্রেস সাংসদের এই মন্তব্যের পরই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, জালুকবাড়ি বিধানসভা কেন্দ্রে যে কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, কিন্তু জালুকবাড়ি কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী কে হবেন সেটা তিনি কি করে বলবেন? বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়ালে সেটা চিন্তার। মুখ্যমন্ত্রী এদিন গৌরবকে কটাক্ষ করে বলেন, রাজ্যের 126টি বিধানসভা কেন্দ্রে কে কিভাবে লড়বেন তা তার পক্ষে কিভাবে বলা সম্ভব। বিজেপির কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করবেন সেটা নিয়ে তিনি বলতে পারেন, কিন্তু কংগ্রেসের কে কোথায় দাঁড়াবেন সেটা তার দেখার বিষয় নয়, জানারও বিষয় নয়। হিমন্ত বিশ্ব এদিন প্রশ্ন তুলেছেন, জালুকবাড়ি জেলা কি রাজ্যের অন্য কোনো সমস্যা নেই? কংগ্রেস সাংসদ গৌরব গগৈ এদিন মন্তব্য করেছিলেন, 2026 সালে বিধানসভা নির্বাচনে দল চাইলে তিনি জালুকবাড়ি বা জোরহাট কেন্দ্রে লড়তে প্রস্তুত রয়েছেন। কংগ্রেস নেতার এই মন্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। সংসদ অধিবেশন শেষ হওয়ার পরই 2026 সালের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য হিসেবে মাঠে নেমে পড়েছেন লোকসভার বিরোধী উপদলপতি গৌরব গগৈ। একের পর এক সভায় অংশগ্রহণ করে গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আক্রমণের লক্ষ্য করে নিচ্ছেন। গগৈ এদিন সরব হন মুখ্যমন্ত্রীর সম্পত্তি নিয়ে। মরিয়নিতে এক সভায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে কটাক্ষ করে গৌরব বলেন, রাজনীতি মানে পুত্রের নামে জমি কেনা নয়, রাজনীতি মানে 1% জনগণের কাছে বিতরণ করে 90% নিজের কাছে রাখা ইত্যাদি। গৌরব গগৈ সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলতেই মুখ্যমন্ত্রী তার সম্পত্তির 99% গৌরব গগৈকে দান করার কথা ঘোষণা করে দেন। প্রত্যুত্তরে গৌরব গগৈ বলেন, তার সম্পত্তির প্রয়োজন নেই, কিন্তু মুখ্যমন্ত্রীর এত সম্পত্তি হলো কিভাবে সেটাই তার কাছে বড় প্রশ্ন, সেটাই তিনি জানতে চান। মুখ্যমন্ত্রীর বিশাল সম্পত্তি হয়েছে ভালো কথা, কিন্তু এককভাবে মুখ্যমন্ত্রীর সম্পত্তি কেন হবে? চা বাগানের শ্রমিক, বেকার ও যুবক সকলেরই মুখ্যমন্ত্রীর মতো সম্পত্তি হওয়া উচিত বলে গগৈ মন্তব্য করেন। অপরদিকে প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের কোর কমিটিতে জায়গা করে নিলেন শিলচর জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনসার হোসেন বড়লস্কর। সম্প্রতি কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনে প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি সলমান খান তাকে কোর কমিটিতে নেন। পাশাপাশি তাকে বরাক উপত্যকার সাংগঠনিক কাজকর্ম দেখারও দায়িত্ব অর্পণ করা হয়েছে। দল তাকে এই গুরু দায়িত্ব দেওয়া এপিসিসির সভাপতি ভূপেন বোরা, সংখ্যালঘু বিভাগের প্রদেশ সভাপতি সালমান খান, ধুবড়ীর সাংসদ রকিবুল হোসেন, জোরহাটের সাংসদ গৌরব গগৈ, প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবাইর এনাম, জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সহ দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন আনসার। এদিকে আনসারের এই দায়িত্ব প্রাপ্তিতে সন্তোষ ব্যক্ত করেছেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। তিনি শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেছেন, আনসার হোসেনের নেতৃত্বে কংগ্রেসের সংখ্যালঘু বিভাগ বরাক উপত্যকায় আরো শক্তিশালী হবে।
অপরদিকে আসামে নারী নির্যাতনের সঙ্গে সঙ্গে হিসেব বরাবর দাবি মুখ্যমন্ত্রীর। মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকদের সুরক্ষায় জোর। কলকাতার আরজি কর কাণ্ডের জেরে আসামে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে, কিন্তু মুখ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্য। আসামে নারীর উপর নির্যাতন চালানো হলে সঙ্গে সঙ্গে হিসেব বরাবর করে দেই আমরা। তৎক্ষণাৎ ন্যায় দেওয়া হয় ভুক্তভোগীকে। গত 3 বছর এই ধরনের কত হিসেব বরাবর করা হয়েছে রাজ্যে। অবশ্য মহিলা চিকিৎসকের উপর নির্যাতনের জেরে আসামের মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে মহিলা চিকিৎসকদের নিরাপত্তা বৃদ্ধির উপর জোর দিয়েছে রাজ্য সরকার। কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের নাইট ডিউটিতে মহিলা চিকিৎসকের উপর অমানসিক নির্যাতনের ঘটনা খাপিয়ে দিয়েছে গোটা দেশকে। গত 9 আগস্টের সেই ঘটনায় এখনো উত্তাল প্রতিবাদ হচ্ছে সর্বত্র। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও চান ভুক্তভোগী চিকিৎসক এবং তার পরিবার যাতে ন্যায় বিচার পায় এবং এই জঘন্য অপরাধে জড়িত দোষীদের যাতে কঠোর শাস্তি হয়। কিন্তু নারীর উপর এই ধরনের নির্যাতন আসামে হলে কি পরিণাম হতো সেটাও বলে দিয়েছেন তিনি। কলকাতার আরজি কর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আসামে এই ধরনের ঘটনা ঘটলে আমরা কি করি? গত 3 বছরের রেকর্ড পরিষ্কার রয়েছে আমাদের। বিরোধীরা কি করেন সেটাও পরিষ্কার। আসামে নারীর উপর নির্যাতন কিংবা ধর্ষণের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ন্যায় দেই আমরা, হিসেব বরাবর করে দেই। বিরোধীরা এতে খারাপ পান, গালি খেতে হয় বিধানসভায়, কিন্তু হিসেব বরাবর রাখি আমরা। গত 3 বছরে এই ধরনের কত কুইক হিসেব নেওয়া হয়েছে রাজ্যে। উল্লেখ্য, হিমন্তের সরকার ক্ষমতায় আসার পর থেকে বেশ কয়েকটি ধর্ষণের ক্ষেত্রে এনকাউন্টার করা হয়েছে অপরাধীকে। হিসেব সেভাবে বরাবর করে নেওয়ার কথাই বুঝিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে মহিলা চিকিৎসকের পর নির্যাতনের জেরে আসামের মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে মহিলা চিকিৎসকদের নিরাপত্তা বৃদ্ধির উপর জোর দিয়েছে রাজ্য সরকার। বিশেষ করে নাইট ডিউটিতে থাকা মহিলা চিকিৎসকদের নিরাপত্তার কথা বিশেষভাবে ভাবছে সরকার। তাদের সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যেই আসামের মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে চিকিৎসকরা যাতে কোনো কারণেই অসুরক্ষিত না হন সেজন্য নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। মহিলা চিকিৎসকদেরও নিরাপত্তা নিশ্চিত করা হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসকদের সুরক্ষা নিয়ে এক নির্দেশনা জারি করা হয়েছে। জিএমসি কর্তৃপক্ষ সূত্রে খবর, অকর্তৃত্বশীলভাবে সন্ধ্যে 6টার পর থেকে কেউ আর মেডিকেল কলেজে প্রবেশ করতে পারবে না। রোগীর আত্মীয় ছাড়া সবার প্রবেশে বাধা নিষেধ থাকবে। তাছাড়া হাসপাতালের নিরাপত্তারক্ষী শ্রমিক সবাইকে এখন থেকে ডিউটির সময় পরিচয়পত্র গলায় ঝুলানো বাধ্যতামূলক। রাতের ডিউটিতে থাকা মহিলা চিকিৎসকদের সঙ্গে নিরাপত্তার জন্য থাকবেন মহিলা সুরক্ষা কর্মী। রাতে সক্রিয় থাকবে বাঙ্গাগড় থানার পুলিশও। শুধু গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালই নয়, রাজ্যের সব মেডিকেল কলেজ হাসপাতালেই মহিলা চিকিৎসকদের সুরক্ষায় একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরদিকে আলফাকে সতর্ক করলেন ডিজিপি, আমি কখনো অসহায় অনুভব করি না। গত 40 বছর ধরে আসাম এক সন্ত্রাসময় পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। সন্ত্রাসবাদ শেষ করার লক্ষ্যে আমরা অনেকটা এগিয়ে গেছি। এখন ফের পুরনো দিনের সন্ত্রাসময় পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এই মন্তব্য করেছেন রাজ্যের পুলিশ প্রধান জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। তেজপুর বিশ্ববিদ্যালয়ের দীক্ষারম্ভ অনুষ্ঠানে অংশ নিয়ে সন্ত্রাসবাদীদের হুঁশিয়ার করে এই মন্তব্য করেছেন পুলিশ প্রধান। তিনি বলেন, পুলিশের পরম্পরাগত অনুসন্ধান ও দক্ষতা বৃদ্ধির জন্য যথেষ্ট কাজ করা হচ্ছে, যাতে সমাজে সংগঠিত বিভিন্ন অপরাধ পুলিশ রোধ করতে পারে। তাই একাংশ শান্তি শৃঙ্খলা নষ্ট করতে নাশকতা চালানোর চেষ্টা করছে। তবে এসব বিক্ষিপ্ত ঘটনা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। যারা রাজ্যের উন্নয়নের গতি রোধ করতে চায় প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজ্যবাসী নিশ্চিন্তে থাকতে পারেন। আমার বিশ্বাস, আসাম পুলিশ গত 40 বছর ধরে যেভাবে রাজ্যবাসীর সুরক্ষায় কাজ করে আসছে, আগামীতেও আরো নতুন উদ্যমে সব চ্যালেঞ্জ পার করবে। পুলিশ প্রধান বলেন, অনেক যুবকদের আলফা নাশকতার কাজে ব্যবহার করছে, পরে পুলিশের জালেও পড়ছে এইসব যুবক এবং শাস্তিও পেয়েছে। ফলে অন্যের উস্কানিতে বাজে পথে পা না বাড়াতেও যুব সমাজকে আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, যারা আসামের বাইরে থাকেন তারা রাজ্যের বর্তমানের উন্নয়নের ছবিটি দেখতে পারেন না, কিন্তু যারা আসামে থেকে তাদের হয়ে কাজ করছেন তারা তো আসামের উন্নয়ন দেখতে পাচ্ছেন। ফলে যারাই আসামের ক্ষতি করতে চাইবেন তাদের রেহাই দেওয়া হবে না। অপরদিকে পড়ুয়াদের সর্বাঙ্গীন বিকাশে গুরুত্বপূর্ণ আরোহণ প্রকল্প বললেন শিক্ষামন্ত্রী পেগু। পড়ুয়াদের সর্বাঙ্গীন বিকাশ ও প্রগতির স্বার্থে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে শিক্ষা বিভাগের পক্ষ থেকে বিভিন্ন উদ্ভাবনীমূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এর মধ্যে অন্যতম হচ্ছে 2022-23 শিক্ষা বছর থেকে মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রের শিক্ষার মানদণ্ড উন্নয়নের স্বার্থে শুরু করা আরোহণ প্রকল্প। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ জীবন নতুন চিন্তাভাবনায় গড়ে তোলার সুযোগ লাভ করছে।
শিক্ষা বিভাগ থেকে পাওয়া তথ্য মতে এই প্রকল্পের অধীনে 2022-23 শিক্ষা বছরে 3,889 জন পড়ুয়া ও 4,942 জন মেন্টর, 2023-24 সালে 4,324 জন পড়ুয়া ও 4,814 জন মেন্টর, 2024-25 সালে 4,280 জন শিক্ষার্থী ও 1,934 জন মেন্টর আরোহণ পোর্টালের মাধ্যমে নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছেন। মেন্টররা পোর্টালের মাধ্যমে অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের বাড়িতে বা ভার্চুয়াল মোডে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে যাচ্ছেন। উল্লেখ্য, আরোহণ প্রকল্পের মাধ্যমে শিক্ষা বিভাগ বিভিন্ন গ্রুপের ছাত্রছাত্রীদের রাজ্যের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে গিয়ে নানা অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দেন। এছাড়াও এই প্রকল্পের অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের পাঠ্যবই বাবদ 1,000 টাকা করে তাদের অ্যাকাউন্টে প্রদান করা হচ্ছে। এই গোটা প্রক্রিয়া শিক্ষামন্ত্রী রনজ পেগু নিজে তদারকি করায়। পাশাপাশি শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই প্রকল্পের অধীনে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন। শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ ও তাদের ভবিষ্যতে একজন সফল ব্যক্তি হিসেবে গড়ে তোলার স্বার্থে এই প্রকল্প রূপায়ণ করা হয়েছে। অপরদিকে আমরা চিকিৎসকদের অনুরোধ করছি, আপনাদের আন্দোলন প্রত্যাহার করুন, বলল সুপ্রিম কোর্ট। আরজি করের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলার শুনানি শুরু হলো সুপ্রিম কোর্টে। আজ মঙ্গলবার সকাল 10:30টায় মামলার শুনানি শুরু হয়। গত রবিবারই স্বতঃপ্রণোদিতভাবে আরজি কর কাণ্ডের মামলা হাতে নেয় শীর্ষ আদালত। মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চের তরফে আন্দোলনকারীদের আন্দোলন প্রত্যাহারের অনুরোধ জানানো হয়। প্রধান বিচারপতি ছাড়া এই বেঞ্চে রয়েছেন বিচারপতি JP ফার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করেছে শীর্ষ আদালত। দেশ জুড়ে তারা খতিয়ে দেখবেন সুরক্ষার বিষয়টা। একই সঙ্গে তার পর্যবেক্ষণে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেন, আমরা চিকিৎসকদের অনুরোধ করছি, আপনাদের আন্দোলন প্রত্যাহার করুন। প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে আরো বলেন, সব পক্ষ মিলিয়ে চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য পদক্ষেপ করতে হবে। আমরা আরো একটা দর্শন হওয়ার অপেক্ষায় বসে থাকতে পারি না। দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে 10 সদস্যের ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করে সুপ্রিম কোর্ট জানায়, স্বাস্থ্য সম্পর্কিত কর্মক্ষেত্রের উদ্দেশ্যে নিরাপদ কর্মক্ষেত্র তৈরি করতে প্রটোকল তৈরি করবেন এই NTF। NTF থাকবে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা। এই ন্যাশনাল টাস্ক ফোর্স সুপারিশ করবে কিভাবে নিরাপদ করা যায় কর্মক্ষেত্র। টাস্ক ফোর্স কোন বিষয়গুলিতে মাথায় রেখে কাজ করবে তা নির্দিষ্ট করে দিল সুপ্রিম কোর্ট। অপরদিকে আরজি কর মেডিকেল কলেজের নিরাপত্তার দায়িত্বে এবার কেন্দ্রীয় বাহিনী। আজ সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি ছিল। সেই শুনানিতে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেন, আমরা আরজি কর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছি, চিকিৎসকরা যাতে আবার কাজে ফিরতে পারেন তাই এমন সিদ্ধান্ত বলে জানায় শীর্ষ আদালত। মহিলা চিকিৎসক খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে উত্তাল আরজি কর। বিক্ষোভ চলছে হাসপাতাল চত্বরে। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাও নিয়ে প্রশ্ন উঠেছে। আন্দোলনকারীরা যেমন ধর্ষণ এবং খুনের ঘটনায় বিচারের দাবি তুলছেন, তেমনি নিরাপত্তা সুনিশ্চিতের কথাও বলছেন। শুধু আরজি করে নয়, আন্দোলন ছড়িয়ে পড়েছিল দেশের বিভিন্ন প্রান্তে। দিল্লির এইমস সহ বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি চলছে। আন্দোলনরত চিকিৎসকদের এবার কাজে ফেরার অনুরোধ করলেন প্রধান বিচারপতি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।